শুভ সন্ধ্যা সবাইকে। আজ 27 জুলাই রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত আসাম পুলিশের, আটক 2, মাথার দাম ছিল 17 লক্ষ, অভিযান চালিয়ে 4 মাওবাদীকে নিকেশ ভারতীয় নিরাপত্তা বাহিনীর। রেলযাত্রায় খাবারের মান খারাপ, 1 বছরে 6,000-এর বেশি অভিযোগ, জরিমানা 1300-র বেশি ঘটনায়। 1 বছরে সারা দেশে 182টি নতুন ট্রেন চালু হয়েছে, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আরবি শেখা ও ইসলাম ধর্মচর্চা বাধ্যতামূলক, গুপ্তচর বৃত্তিতে বড় পরিবর্তনের পথে ইসরায়েলি সেনা। ডিজিটাল লেনদেনে প্রতারণা, 5 বছরে 580 কোটি টাকা হারিয়েছেন ভারতীয়রা। শান্তি চায় না হামাস, এখন যুদ্ধই একমাত্র পথ, চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। জাতিগত গণনা না হওয়াটা আমারই ভুল, স্বীকারোক্তি রাহুল গান্ধীর। ওবিসিদের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে আরএসএস, বিস্ফোরক কংগ্রেস নেতা। এবং সর্বশেষ খবরটি হলো হাইলাকান্দি জেলা পরিষদ দখল করতে মরিয়া কংগ্রেস বিজেপি উভয় দলই, ভোট গ্রহণের চাবিকাঠি নির্দলের হাতে। এবারে শুনুন বিস্তারিত খবর। গহপুর সমজেলার অন্তর্গত হেলেম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পঙ্কজ চিতলা এবং উপপরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে চালানো এক বিশেষ তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে 67,69,100 নগদ টাকা। সূত্র অনুযায়ী আজ সকাল প্রায় 9টা 30 বুড়ইঘাটের 15 নম্বর যাত্রী সড়কে যানবাহন তল্লাশি চালাচ্ছিল হেলেম থানার একটি পুলিশ দল। ইটানগর থেকে গুয়াহাটি অভিমুখে যাচ্ছিল AR-01K 8909 নম্বরের একটি ডাস্টার গাড়ি। তল্লাশির সময় পুলিশ দলটির গাড়ির ভিতরে একটি ব্যাগে রাখা 67,69,100 নগদ টাকা উদ্ধার করে। টাকার উৎস সম্পর্কে কোনো বৈধ নথি বা তথ্য দেখাতে না পারায় গাড়ি চালক সহ 2 জন যাত্রীকে পুলিশ থানায় নিয়ে আসে। চালকের আসনে থাকা কমল কুমার রাজস্থানের চুরু জেলার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী বলে জানিয়েছেন। তিনি দাবি করেন টাকা পার্টি পেমেন্টের জন্য নিয়ে যাচ্ছিলেন, তবে এর উৎস সম্পর্কে কোনো উপযুক্ত প্রমাণ তিনি দিতে পারেননি। কমল কুমারের সঙ্গে থাকা সহযাত্রী বাসুদেব পারিকরকে পুলিশ আটক করেছে। তিনি রাজস্থানের চুরু জেলার রতনগড় থানার অন্তর্গত গোগাচর গ্রামের বাসিন্দা এবং শঙ্করলালের পুত্র। বর্তমানে হেলেম থানায় 2 জনের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী খবর, ছত্তিশগড়ের বিজাপুরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ঝুলিতে বড়সড় সাফল্য এসেছে। মাথার দাম ছিল 17 লক্ষ টাকা এবং 4 মাওবাদী নেতাকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে 2 জন মহিলা। শনিবার 26 জুলাই সন্ধ্যা থেকে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ চলছিল। আজ দুপুর পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল। শেষ পর্যন্ত মাও নেতাদের নিরস্ত্র করতে সক্ষম হয় ভারতীয় নিরাপত্তা বাহিনী। বিজাপুর জেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসাগুড়া এবং গাঙ্গালুর থানার সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই সংঘর্ষে দক্ষিণ সাব জোনাল ব্যুরোর 4 মাওবাদী নিহত হয়। এদের মধ্যে 3 জন এসিএম স্তরের এবং 1 জন দলীয় সদস্য কমান্ডারও ছিল। সংঘর্ষস্থল থেকে একটি SLR, একটি ইনসাস, একটি 303 রাইফেল, একটি 12 বোরের বন্দুক, BGL লঞ্চার, সিঙ্গেল শটগান এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিজাপুরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট শ্রী জিতেন্দ্র যাদব বলেন যে জেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে মাওবাদী ক্যাডারদের কার্যকলাপ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ডিআরজি বিজাপুরের একটি দল তল্লাশি অভিযান চালায়। অভিযান চলাকালীন শনিবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তী খবর, দেশ জুড়ে পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। নতুন রেল লাইন, ডবল লাইনের সম্প্রসারণ, বৈদ্যুতিকীকরণ থেকে শুরু করে স্টেশন সংস্কার, সব ক্ষেত্রেই জোর কদমে চলছে কাজ। সেই ধারাবাহিকতায় গত 1 বছরে দেশের বিভিন্ন প্রান্তে চালু হয়েছে বহু নতুন ট্রেন। সংসদে এই তথ্য জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিজেপির রাজ্যসভার সাংসদ মেধা কুলকার্নি প্রশ্ন তুলেন, গত 1 বছরে দেশে ঠিক কতগুলি নতুন ট্রেন পরিষেবা চালু হয়েছে এবং তার মধ্যে কতগুলি ট্রেন পুনে শহর হয়ে যাতায়াত করে। জবাবে রেলমন্ত্রী জানান, 2024 সালের এপ্রিল থেকে 2025-এর জুন মাস পর্যন্ত মোট 182টি নতুন ট্রেন চালু হয়েছে গোটা দেশে। এই নতুন ট্রেনগুলির মধ্যে একাধিক ট্রেন মহারাষ্ট্রের পুনে হয়ে চলাচল করছে বলেও জানান তিনি এও স্পষ্ট করেন, যাত্রী পরিষেবার মানোন্নয়ন ও দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত করতেই এই উদ্যোগ। পরবর্তী খবর, ডিজিটাল লেনদেনে প্রতারণা,
5 বছরে 580 কোটি টাকা হারিয়েছেন ভারতীয়রা। ডিজিটাল যুগে লেনদেনের পথ যত সহজ হচ্ছে ততই বাড়ছে প্রতারণার ফাঁদ। মোবাইলে কিউআর কোড স্ক্যান হোক বা ডেবিট ক্রেডিট কার্ড সোয়াইপ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে হাতিয়ার করে দিনে দিনে সাধারণ মানুষের পকেট খালি করছে প্রতারকরা। গত 5 বছরে ভারতে ডিজিটাল পেমেন্ট প্রতারণায় লোকসানের অঙ্ক পৌঁছেছে 580 কোটি টাকায়। এর মধ্যে মাত্র 43% টাকায় উদ্ধার করা সম্ভব হয়েছে। লোকসভা কংগ্রেস সাংসদ অ্যান্টনি ও বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি জানান, এই সময়কালে দেশে 6.5 লক্ষের বেশি ডিজিটাল প্রতারণার ঘটনা নথিভুক্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির তালিকায় রয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং তামিলনাড়ু। শুধুমাত্র এই 4 রাজ্যেই ঘটেছে মোট ঘটনার 69%। ইউপিআই, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিভিন্ন লোন অ্যাপ ও অনলাইন লেনদেন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারণা সবচেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তার কথায় 2024-25 অর্থবর্ষে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি প্রায় 25% প্রতারণার ঘটনা ঘটেছে। অন্যদিকে গত 4 বছর ধরে মহারাষ্ট্র ডিজিটাল ঠকবাজিতে শীর্ষে রয়েছে। মন্ত্রী জানিয়েছেন, প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকার বড় অংশই পুনরুদ্ধার করা যায়নি। শুধুমাত্র 43% অর্থ উদ্ধার করতে পেরেছে পুলিশ ও প্রশাসন, বাকিটা থেকে যাচ্ছে প্রতারকদের দখলে। অর্থ প্রতিমন্ত্রী চৌধুরী স্পষ্ট করে দিয়েছেন, ডিজিটাল প্রতারণা প্রতিরোধ ও তদন্তের দায়িত্ব রাজ্য সরকারের, কারণ পুলিশ প্রশাসন রাজ্যের অধীনস্থ বিষয়। তবে কেন্দ্রীয় স্তর থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। পরবর্তী খবর, জাতিগত গণনা না হওয়াটা আমারই ভুল, স্বীকারোক্তি রাহুলের। 21 বছরের দীর্ঘ রাজনৈতিক সফরের পর এক বড় ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত কংগ্রেসের ভাগিদারি ন্যায় সম্মেলনে জাতিগত জনগণনা না করানোর বিষয়টি নিয়ে নিজের দায় স্বীকার করলেন লোকসভার বিরোধী দলনেতা। স্পষ্ট স্বীকার করেন, ওবিসি সমাজের বঞ্চনার বিষয়টি এতদিন ঠিকমতো বুঝতেই পারেননি তিনি। রাহুল গান্ধী বলেন, 2004 সাল থেকে সক্রিয় রাজনীতিতে রয়েছি, তখন আমাদেরই সরকার ছিল কেন্দ্রে। জমি অধিগ্রহণ বিল, মনরেগা, খাদ্য সুরক্ষা আইন এবং আদিবাসীদের অধিকারের ক্ষেত্রে আমি ন্যায় করেছি, কিন্তু জাতিগত গণনা করাতে পারিনি। এটা কংগ্রেসের নয়, আমাদের নিজের ভুল। আমি যদি আগে ওবিসি সমাজের ইতিহাস ও বাস্তবতা বুঝতে পারতাম তাহলে অনেক আগে এই পদক্ষেপ নিতাম। বিরোধী দলনেতা আরও বলেন, রাজনীতি এতগুলো বছর কাটিয়ে আজ বুঝতে পারছি পিছিয়ে পড়া শ্রেণীর স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমি যতটা দায়িত্ব নেওয়া উচিত ছিল ততটা নিতে পারিনি। আজ তা সংশোধন করার সময় এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র আক্রমণ করেছেন রাহুল। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকবার দেখা করেছি, দেখেছি মোদীজির শুধু বাহ্যিক চাকচিক্য, ভিতরে কিছু নেই। মিডিয়ায় তাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে। ওবিসি যুব সমাজের উদ্দেশ্যে রাহুল বলেন, নিজেদের শক্তি চিনুন। আরএসএস আপনাদের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে বহুদিন ধরে, কারণ তারা জানে যদি ওবিসি সমাজ নিজের প্রকৃত পরিচয় বুঝতে পারে তাহলে বুঝবে ওদের সবচেয়ে বড় শত্রু আরএসএসই। তিনি বলেন, যারা এই দেশ গড়ছে, জমিতে কাজ করছে, পরিকাঠামো তৈরি করছে, তাদের পরিণতি হচ্ছে গিগ কর্মী বা মনরেগার শ্রমিক, অথচ বড় সংস্থার উচ্চ পদে তাদের কোনো প্রতিনিধিত্বই নেই। তেলেঙ্গানার জাতিগত সমীক্ষার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এসসি, এসটি ও ওবিসিদের উচ্চ বেতনের চাকরিতে কোথাও দেখা যায় না, অথচ ন্যূনতম মজুরির কাজগুলোতে ওরাই সংখ্যাগরিষ্ঠ। এই আত্মসমালোচনা নিছক একটি বক্তৃতার অংশ নয়, বরং কংগ্রেসের বর্তমান রাজনৈতিক রণকৌশলের গুরুত্বপূর্ণ উপাদান বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে বিজেপির শক্ত ঘাঁটি হয়ে উঠেছে যে ওবিসি ভোট ব্যাংক। রাহুল এখন সেই ভিত্তিতেই চির দৌড়াতে চাইছেন। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলা পরিষদ কোন পক্ষের দখলে যাচ্ছে তা এখনও নিশ্চিত নয়। এক কথায় ধোঁয়াশা অব্যাহত। বিজেপি ও কংগ্রেস উভয় পক্ষেরই দাবি ভোট তারাই দখল করছে। হাইলাকান্দি জেলা পরিষদের দখল নিয়ে কংগ্রেস ও বিজেপি দুপক্ষই ব্যাপক তোড়জোড় চালাচ্ছে। জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী বড়ভূইয়ার নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল সম্প্রতি গুয়াহাটিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সঙ্গে সাক্ষাৎ করে হাইলাকান্দি জেলা পরিষদ দখলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করে রূপরেখা তৈরি করেছেন। কংগ্রেসের এই বৈঠকের পর হাইলাকান্দি জেলা বিজেপির নেতারাও ভোট দখলের জন্য কোমর কষে ময়দানে নেমেছেন। হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে বিজেপি নেতারা শিলচরে এক বৈঠকে মিলিত হয়ে ভোট গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করার খবর পাওয়া গেছে, যদিও এখনও পর্যন্ত বিজেপির ভোট দখলের কোনো নিশ্চিত খবর নেই।
তবে শেষ পর্যন্ত বিজেপি ঘোলাজলে মাছ ধরতে চলেছে বলে বিভিন্ন সূত্রের খবর। ইতিমধ্যেই কংগ্রেসের এক জেলা পরিষদ সদস্যের সঙ্গে বিজেপি নেতাদের এ ব্যাপারে সাক্ষাৎ হওয়ার কথা জানা গেছে। এই সাক্ষাতে বিজেপি নেতারা সেই কংগ্রেস সদস্যের সহযোগিতা চেয়েছেন, যদিও সেই কংগ্রেস সদস্য এ ব্যাপারে হা বা না কিছুই বলেননি বলে জানা গেছে। এ ব্যাপারে চিন্তা করার জন্য তিনি দুদিনের সময় চেয়েছেন বলেও জানা গেছে। এছাড়াও এক নির্দল সদস্য ভোট গ্রহণে বিজেপিকে সমর্থনের বিনিময়ে একাধিক শর্ত আরোপ করেছেন বলে সূত্রের খবর। এক্ষেত্রে তার অন্যতম শর্ত হচ্ছে তার পছন্দের লোককে জেলা পরিষদের সভাপতি করতে হবে। এছাড়া আরও শর্ত রয়েছে তার। এক কথায় শর্তের বোঝা চাপিয়ে ওই নির্দল সদস্য বিজেপি নেতাদের চরম অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছেন। হাইলাকান্দি জেলা পরিষদ বিজেপির নিজস্ব সদস্য রয়েছেন মাত্র 3 জন। একইভাবে কংগ্রেসের হাতে রয়েছে তাদের 3 জন সদস্য, উভয় পক্ষেরই বর্ষা 2 জন নির্দল সদস্য। এই 2 নির্দল সদস্যের হাতে রয়েছে হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের চাবিকাঠি। তারা যে পক্ষের দিকে ঝুঁকবেন সে পক্ষই ভোট দখল করবে। ফলে হাইলাকান্দির রাজনীতিতে এই 2 নির্দল সদস্যের এখন পুয়াবারও। পরবর্তী খবর, গাজায় শান্তি ফেরানো যাবে কিনা সেই প্রশ্নে যখন আন্তর্জাতিক স্তরে বিভাজন, তখন আরও একবার উত্তেজনার ফারদ ছড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হামাস কোনো শান্তি চুক্তি চায় না, তাদের একমাত্র লক্ষ্য হিংসা আর ধ্বংস। এখন সময় এসেছে শক্তি প্রয়োগের, বসে থাকলে আর চলবে না। সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল, তবে সেই প্রস্তাবকে সম্পূর্ণভাবে নাকচ করে দেয় হামাস। আর এরপরই আরও কড়া সুরে আক্রমণ শানান ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হামাসের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট তারা কোনো শান্তির আলোচনায় বিশ্বাস করে না, বরং যুদ্ধ চালিয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য। ডোনাল্ড ট্রাম্প জানান, শেষ কয়েকজন বন্দীকে মুক্ত করার জন্য এক প্রস্ত আলোচনা চলছিল। হামাস স্থানে বন্দীরা ছাড়া পেলে তাদের উপর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তাই তারা ইচ্ছাকৃতভাবে আলোচনা ব্যস্ত দিয়েছে। তার বার্তা স্পষ্ট, হামাসকে শেষ করতে হলে এবার শক্ত হাতে জবাব দিতে হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।